শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও আছি মোটামুটি ভালোই। মেয়ে চলে গেছে, তোমরা সবাই দেখেছো। আর মেয়ে চলে যাওয়াতে মনটা আমার অনেক অনেক খারাপ। আমার না, শুধু ওর বাবারও খুব খারাপ। তবু ওর বাবা আছে বলে আমি মনটাকে কিন্তু একটু সামলে নিয়েছি। একা থাকলে অনেক কষ্ট লাগে, মানে বুকের ভেতরটা চিনচিন করতে থাকে তো। আর কি হচ্ছে বলো তো, সমস্ত কাজ করছি, ফাঁকে ফাঁকে শুধু মনে পড়ছে যে মেয়ে তো ঘরে আছে, মেয়ের জন্য এই বিটরুটের জুস বানাবো, এই মেয়েকে একটু ফল দেবো। মানে এরকম নানা রকম শুধু আমার না মনে পড়ছে। আর যদি বেডরুমে যাচ্ছি তো তখন মনে পড়ছে মেয়ে মনে হয় ওর ঘরে আছে, ল্যাপটপ নিয়ে মনে হয় বসে আছে। মানে এইরকম চলতে ফিরতে কিন্তু বারবার আমার মনে হচ্ছে। আর এক দুবার আমি ডেকেও ফেলেছি, মানে ভুল করে মিঠি বলে। তো এরকমটা তো এখন 2-1 দিন থাকবে। তো যাই হোক, ওর বাবাকে আগে সকাল সকাল চা আমি বানিয়ে দিয়ে ওকে শান্ত করি আগে, তারপর কিন্তু আমি অন্যান্য কাজে যাব আর কি। আর কটা বাজে দেখেছো ঘড়ির কাঁটাতে? 6:15 বাজে, কিন্তু অনেক আগে উঠে গেছি। তবে জানো তো বন্ধুরা, কাল মেয়ে কিন্তু একদম কটা বাজে, এই ধরো দুপুর 1:30, হ্যাঁ ওরকম দিকেই কিন্তু ও ঘরে পৌঁছে গেছে একদম। ওর মানে হোস্টেলে পৌঁছে গেছে, খুব একটা টাইম লাগে না। আর হচ্ছে ওখানে নামার পর মানে ধরো ওর ছিল হচ্ছে 9:50 ছিল ওর ফ্লাইট। আর ফ্লাইটটা কিন্তু 10 মিনিট মতো মানে লেটে ছেড়েছে, আমার মেয়ে বলল। আর ওখানে গিয়ে পৌঁছে গেছে 2 ঘন্টা মতন, 2 ঘন্টা 5-10 মিনিট কিন্তু টাইম লাগে। তো তারপরে ওখান থেকে 50 কিলোমিটার যেতে হয়। তো ওই 50 কিলোমিটার যেতে একটু ক্যাব বুক করতে, মেয়ে বললো যে আমি এয়ারপোর্টের ভেতর থেকেই ক্যাব বুক করে দিয়েছি, যাতে আমার একটুও দেরি না হয়। মেয়ে ওখানে গিয়ে পৌঁছেছে, আর সাথে সাথে মুষলধারে বৃষ্টি। আর ওখানে তো কী বৃষ্টি জানোই, ধস নামা বৃষ্টি। ওখানে কোথায় একটা কিন্তু ছোট্ট ব্রিজ আবার ভেঙে গেছে। এর আগের বার একটা বড় ব্রিজ ভেঙে গেছিলো, সেই ব্রিজটা কিন্তু এখনও পর্যন্ত মেয়ে বললো ঠিক হয়নি, তাই গাড়ি কিন্তু ঘুরে অন্য একটা রাস্তা দিয়ে যায়। তো এবারে বললো একটা ছোট ব্রিজ ভেঙে গেছে। মানে কি টেনশনে যে ছিলাম, যদি ধরো ওদের যাতায়াতের রাস্তার ব্রিজটা ভেঙে যেত, তাহলে কিন্তু মেয়ে সহসা মানে পৌঁছতে অনেক দেরি হতো, ঘুর রাস্তা অন্য দিক দিয়ে যেত, টেনশন হতো অনেক বেশি। তো যাই হোক, তোমাদের সবার ভালোবাসায় আর ঈশ্বরের কৃপায়, আমার মা আনন্দময়ীর কৃপাতে মেয়ে ভালোভাবে একদম নিশ্চিন্তে কিন্তু পৌঁছে গেছে। আর কৃষ্ণা আমাকে জিজ্ঞাসা করেছিল যে মেয়ে মানে দেরাদুনে তো থাকে, ও হয়তো ওই জায়গাটা স্কিপ করে যায়। আমাকে অনেকবারই জিজ্ঞাসা করেছে যে দিদি তোমার মেয়ে কোথায় থাকে, ও দেরাদুনে পড়ে। তো অনেকেই আমাকে এই কথাটা বলো। তো দেরাদুনে দেখো, তোমাদেরকে আমি বলেছি যে কী কারণে ওকে আমরা এই সময়টাতে পাঠাই এয়ারে। কারণ হচ্ছে যেহেতু শ্রাবণ মাস চলে, খুব ভিড়। তারপরেও আমাকে তৃষ্ণা জানতে চেয়েছিল তাহলে যখন মেয়ে আবার নেক্সটে আরেকবার আসে না ডিসেম্বরে, তখন তাহলে মানে ট্রেনে যাওয়ার কি কোনো সমস্যা হয় কি না। হ্যাঁ, তখনও ট্রেনে যাওয়ার ভীষণভাবেই সমস্যা হয়, কারণ তখন থাকে শীতকাল, আর ওই শীতকালে প্রচুর কুয়াশা পড়ে। আর আমার মেয়েদের ওখানে তো বলেছে তোমাদেরকে যে ওদের খুব কাছেই কিন্তু বরফ পড়ে। তো সেই কারণে দেখবে যখন ঘন কুয়াশা থাকে ট্রেন চলাচলে কিন্তু খুব মানে অসুবিধা হয়, ট্রেন দেরিতে যায়। আর প্রচুর ট্রেন কিন্তু ওই কুয়াশার কারণে ওদের লেট হয়। সন্ধ্যে 6টায় নামার কথা দেরাদুনে, সেটা কি হয় অনেক সময় রাত 11টা, 11:30, 12টাতে গিয়ে কিন্তু দেরাদুনে নামে। আর দেরাদুন থেকে কিন্তু তোমাদের বলেছি মোটামুটি 22 না 23 কিলোমিটার মনে হয় আছে এরকম দূরে, মানে ওদের স্টেশন, দেরাদুন স্টেশন থেকে ওরা থাকে। তো অত রাতে ওখানে গিয়ে পৌঁছলে ওদেরকে কিন্তু ক্যাব বুক করা বা ওখানে অটো পাওয়া যায়, ওভাবে যেতে হয়। তো খুব চিন্তার বিষয়, এরকম একবার হয়েও ছিল ওদের। তো সেই জন্যই আরও বিশেষ করে যে ভাবলাম ঠিক আছে, মানে আমি ভাবার চাইতেও বেশি আমার হাজব্যান্ডই ভেবেছে যে যতক্ষণ পারি আর কি ও যাক প্লেনে, আর না পারলে তখন ও ট্রেনে যাবে। আর মধুমিতা আমাকে বলেছিল যে তোমার নতুন চশমাটা পরে একবার দেখিও। তো দেখে নাও মধুমিতা, আমি নতুন চশমা পরেছি। আর কুড়ে আলসেমি কাকে বলে দেখো দুজনা, আমি বসার এখানে কায়দা করতে পারছি না, তারপরেও আমি ওর বাবার পেছনে গিয়ে দেখো একদম সেটে বসে গেছি। আর ওর বাবাও কি বাজেভাবে শুয়ে রয়েছে। যাই হোক, যেমন থাকি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ওখানে কিছুক্ষণ বসলাম, বেশিক্ষণ আমি বসতে পারলাম না, তারপরে উঠে চলে এসেছি। অনেক সকাল সকাল কাজ করেছি তো, মানে উঠেছি আসলে, সেই জন্য ভাবলাম যে না অনেকটা সময় পাবো, মাঝখানে একটুখানি আবার 10 মিনিট ওখানটা আমি রেস্ট নিয়ে নিলাম। আর একটা কথাই বলতে আমি ভুলে গেছি, আমার এক বন্ধু, ওর নাম কাকলি,
ও জানো তো ওর বাপের বাড়ি আমি যে পাড়ায় থাকি তার পাশেই কিন্তু ওরাও থাকে, মানে ওর বাপের বাড়ি। তো সেদিনকে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম। ও তার আগে দেখো দেখাই, এই যে সাদা তিল আমাকে স্মৃতিও বলেছিল বা অনেকেই বলেছিল যেটা কীভাবে খাও তুমি। দেখো 1 চামচ আমি এরকম নিয়েছি, তোমরা যদি পারো ওটাকে ডাস্ট করেও খেতে পারো, আর না হলে এইভাবে দেখো একদম চিবিয়ে পেস্ট করে ভালোভাবে কিন্তু খেয়ে নেবে, দানা যেন না যায়। আর দুধের সাথেও তোমরা খেতে পারো বা শুধু এভাবেও খেতে পারো, সকালবেলা খালি পেটেও খেতে পারো, কিংবা সারাদিনে মানে তোমরা যখন খুশি এটা খেতে পারো। এটার গুণ কিন্তু খুবই মানে ভালো গুণ। দেখো আমি খেয়ে নিয়েছি, আর 1 চামচ পারলে বিকেলের দিকে মানে একটু কিছুটা গ্যাপ দিয়েও তোমরা খেতে পারো। মানে সারাদিনে 2 চামচ খেলেই না, ফের বেশি খাওয়া কিন্তু আবার ভালো না, তো সেটা করো না। আর আমি এইভাবেই খাই একদম, মানে কিছু করতে হয় না ওটার জন্য। আর তোমাদের দেখিয়েছি না ওই যে প্রোটিন পাউডার বানিয়েছি, ওর মধ্যেও তোমরা দিয়ে দিলে ওটা ওভাবেও খেতে পারো। তবে বেশি প্রোটিন পাউডার খেলে কিন্তু আবার মোটু হয়ে যাবা। ওর মধ্যে মানে সবাই মোটু হয়ে যাবে, ওর মধ্যে প্রচুর পরিমাণে হাই প্রোটিন খাবার থাকে, তো সেই জন্য মানে যারা রোগা তারা খাও খুব, যেরকম আছে মুন, সে খেতে পারে, কিন্তু মানে একটু বেশি পরিমাণে খেলেও ওর কোনো ক্ষতি নেই। আর এই দেখো অফ সিজনের আম নিয়ে এসছে বড়মশাই, সে তো আর এই বছর আম খেতেই পারলো না, যখন বাড়ি আসতো তখন কিন্তু আম শেষ হয়ে গেছে। আর বলছে এটা মালদার নাকি কি হিমসাগর আম, তো দেখবো খেয়ে মিষ্টি কিনা। আর দুধ, সকালের জলখাবারে দুধ আর আম নিয়েছি আজকে। আর যেটা বলছিলাম, কাকলির সাথে দেখা হয়েছে আমার। ও হচ্ছে আমাদের যে মন্দিরটা, মায়ের মন্দিরে পুজো দিতে যাই, ওখানের কাছেই হচ্ছে ওর বাবার বাড়ি। তো ওর সাথে আমার হঠাৎ দেখা হয়েছে, আমি তো চিনতে পারিনি। ও আমাকে কমেন্ট করেছিল, সেটা আমার মনে আছে, কিন্তু নামটা আমি ভুলে গেছিলাম। তো হঠাৎ ও আমাকে কিন্তু দেখে চিনতে পেরেছে, মানে আমার হাজব্যান্ডও সাথে ছিল, বলল যে দাদাকে দেখে চিনতে পেরেছি। আর এত ভিড়ের মধ্যে ওর সাথে আমার দেখা হয়েছে, দবদবিয়ে, ও ঘামছে আমিও ঘামছি, নাহলে ক্যামেরা করতাম জানো তো, মানে হাজব্যান্ডকে বলতাম যে একটু ভিডিও করে দাও। বিভৎস একটা খারাপ সিচুয়েশনে ওর সাথে আমার দেখা হয়েছে। তো যাই হোক, তবুও আমার অনেক ভালো লেগেছে। তো কাকুলি তোমাকে অনেক ভালোবাসা। ওর বাপের বাড়ি এখানে, আর কলকাতা হচ্ছে ওর শ্বশুর বাড়ি। ওর মেয়ে বিয়ে করে আমাদের এই কৃষ্ণনগর থেকেই। তো ভীষণ ভীষণ মানে আমার ভালো লেগেছে এরকম হঠাৎ করে কারোর সাথে দেখা হয়ে গেলে। তো আমাকে বলেছে আমাকে দেখার ওর খুব ইচ্ছে ছিল সামনাসামনি থেকে। খুব বাজে অবস্থায় ছিলাম তখন, সে যাই হোক। তো একবার এসো বাপের বাড়ি আসলে আমার বাড়ি, আর আমি ওকে বলেও দিয়েছি আমার বাড়িটা কোন দিকটাতে। তো যাই হোক, ভীষণ ভালো লাগে এইভাবে যদি তোমাদের কারোর সাথে হঠাৎ দেখা হয়। যেমন আমাকে অনুশীলা বলেছে যে ও কৃষ্ণনগরে আসলে আমার সাথে দেখা করতে চায়, আমি দেখা করব কি না। অবশ্যই আমি দেখা করব। আমাকে আগের থেকে যদি তুমি জানাও তাহলে তো আমি যেতে পারবো, দেখা করতে পারবো। আর আগে থেকে না বললে একা থাকি তো আমার একটু সমস্যা হবে, দেখা করতে হয়তো পারবো না, তখন তোমাদের মনটা খারাপ লাগবে। তাই আগে থেকে আমাকে জানাবে, তাহলে অবশ্যই দেখা করতে পারবো। তো বন্ধুরা দেখো বাজারে গিয়েছিল, ওর বাবা কী কী এনেছে তোমাদের দেখালাম। আর এটা কী মাছ তোমাদেরকে দেখালাম বলো তো, এই মাছটা আমি কোনোদিনও খাইনি, আজকে প্রথম রান্না করছি। দেখে মনে হচ্ছে না রুই মাছ, আসলে কিন্তু এটা রুই মাছ না, এটাকে বলছে গ্লাস কাপ মাছ। তোমরা নাম শুনেছো এটা? এই মাছটা খেতে নাকি ভালো, কিন্তু আমি জানি এই মাছটা খেতে ভালো না। তো যাই হোক, দোকানদার বলেছে খুব ভালো খেতে, খেয়ে দেখেন একবার। লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি না, সেই কারণে একটু লাল লাল হয়েছে। তো কীভাবে রান্না করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না, যেভাবে রুই মাছ রান্না করি তো একটু ঝিঙে দিয়ে দিয়েছি। একটু বাঙাল তো আমরা, তাই একটু সবজি দিয়ে মাছ খেতে বেশি পছন্দ করি। তো একটু গাঢ় গাঢ় দেখো করেছি, লাল লাল, মানে ভাল লাগছিলো যখন আমি নুনটা একটু টেস্ট করছিলাম না ঝোলটা খেতে কিন্তু। আর পুঁই শাকের চচ্চড়ি, আমার হাজব্যান্ড এসব সমস্ত খাবার খেতে ভীষণ ভালোবাসে। তো বাজার করতে গেলে না খুঁজেই পায় না কি আনবে, একদম বাজার করতে পারে না কিন্তু ও না করে করে। 18 বছর বয়সে চাকরি পেয়েছে, তার আগে তো বাজার টাজার কখনো কিছু করতো না, আর বিয়ের পর থেকে তো আমিই বাজার করি। তো সেই জন্য কিন্তু বুঝতে পারে না, আমি বলে দিয়েছি পুঁইশাক খেতে ভালোবাসো, অবশ্যই কুমড়োও আনবে কিন্তু তার সাথে। আর এটা কী বলো তো, বরবটি কুচিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, আর এই দেখো ঝিঙের দিয়ে মাছ। আর আমার হাজব্যান্ড বলছে এই প্রথম আমি বরবটি দিয়ে চিংড়ি মাছ। আমি কী করবো, তুমি 1 কিলো বরবটি নিয়ে এসছো, বেশি করে মানে বানিয়ে নিলাম, যদি থাকে তো কালকে খেয়ে নেবো। আর এই দেখো একদিন পর মেয়ের কাছে ফিরে এসেছি, মানে মেয়ের রুমে। আর আসেনি মেয়ে, কিন্তু রুম দেখো একদম ফাঁকা করে রেখে গেছে, অগোছলো নেই, মানে কোনো জিনিসই তো আর নেই এর মধ্যে। তবু একবার ভাবলাম যে এখন কিন্তু বিকেলবেলার দিকেই বিছানা চাদরটা তুলে দিই, তো জাস্ট এইটুখানি আমি মুছছি, বিকেলবেলার দিকে কিন্তু আমি কিচ্ছু মুছি না। তো যেহেতু চাদরটা তুলবো না, যদি এর মধ্যে ধুলো থাকে তাহলে এই চাদরের মধ্যেই লেগে যাক, নতুন চাদরের মধ্যে আর পড়বে না, তাই ওইটুখানি মুছে এটা আমি তুলে
দিচ্ছি। আর এখন থেকে ভেবেছি মেয়ে আসলে না এই ভারী বিছানার চাদর পাতবো। এই পাতলাগুলো যদি পাতি না, আমি দেখেছি ও যখন নাবে বা শুয়ে পড়ে ওই চাদরটা না কুঁচকে যায় এক জায়গায়, মানে জড়ও পাকিয়ে যায়। তো আবার মোটা চাদরগুলো পাতলে কী হয়, আরাম লাগে না শুয়ে কিন্তু। তো যাই হোক, এই বিছানার চাদরটা পেতে দিলাম। এটা ভালো লাগে না বন্ধুরা, এই চাদরটা আমার মেয়ে না একদম পছন্দ করছে না এই চাদরটা। আমাকে বলছিল একটা বিছানার চাদর আমাকে দিয়ে দাও, ওখানে নেব। তো আমি এটা ওকে সেধেছিলাম যে বাবান তুই এটা নিয়ে যা, তোর যে খাট আছে ওখানে ওটা একটু বড় বড় হবে, ভালো হবে, চারিপাশ দিয়ে গুজে দিতে পারবি খুব সুন্দরভাবে। বলছে না না আমি এই চাদরটা নেব না। আমি কেন, এটা ভালো না? বলছে ভালো কিন্তু নেবে না। তখন আমি বুঝলাম যে ওর পছন্দ হয়নি। ওনা সরাসরি কিন্তু বলে না কখনো, জানো তো, যে আমার পছন্দ নয়। ওর অপছন্দ হলে আমি বুঝতে পারি কীভাবে বলে। হ্যাঁ, না ঠিক আছে পরে নেব, এখন না, রেখে দাও, এরকম কিন্তু ও করে। তখন আমি বুঝে যাই যে এটা ওর পছন্দ না, এটা আসলে ওর স্বভাব। আর একটু ঝেড়ে মুছে ঘরটাকে পরিষ্কার করে দিই। ভালো লাগছে না, খুব মেয়ের কথা মনে পড়ছে। আর ওই ব্যাগটাকে আবার সযত্নে দেখলাম মেয়ে রেখে গেছে, তো আমিও আবার সযত্নে রেখে দিলাম। ওর মধ্যে কিচ্ছু নেই কিন্তু। আর এই কাঁচটার কাছে এসে দেখছি কেন মুছলাম জানো, দেখছি কি মানে হাতের একটা হয় না, ভোট দিন হাত চিহ্নে ভোট দিন, সেই হাতের একটা বড় ছাপ কিন্তু ওর মধ্যে লেগে আছে। তা আবার ওটাকে একটু কলিন দিয়ে আমি ভালোভাবে মুছে দিলাম। না মুছলে হতোই না, দেখতে এত বাজে লাগছিলো। আর এই ঘরটাতে আসলে না বন্ধুরা, মেয়ের জন্য তো বেশি মনটা খারাপ করে। মেয়ে ঘরে থাকে না বেশি, তবুও মনে হয় যেন মেয়ের ঘর, বারবার বলি ওই জিনিসটা মেয়ের ঘরে রাখা আছে। তো এরকম করি আর কি। তো মৌসুমি আমাকে বলেছে মন খারাপ করো না মিঠু, দেখতে দেখতে আবার মেয়ে আসার দিন চলে আসবে। একদমই তাই বন্ধু, এই আশাতেই রয়েছি যে আবার কবে আসবে। আর আমার মতন জানো তো, আমাকে সুপর্ণা বলেছে, ও বাংলাদেশে থাকে, ওর ছেলে অস্ট্রেলিয়াতে থাকে। মানে কত দূর ভাবতে পারো, ভিসা ছাড়া তো ওখানে যেতে পারে না। তো ওর ছেলেও সামনের রবিবারে নাকি চলে যাবে। তো সত্যি কত কষ্ট, যাদের সন্তানরা দূরে থাকে সেই মাই কিন্তু একমাত্র জানে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু একটু ছোটোই হলো। ভেবেছিলাম ব্লগ দেবই না, দুদিন বিশ্রাম নেব। তো যাই হোক, তবুও তোমাদের সামনে আসলাম। আবার নেক্সট ব্লগ তোমাদের সাথে অনেক কাজ নিয়ে আসবো। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।